আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ হোসাইন। এই টিউটোরিয়ালটা জেএসসি বিজ্ঞানের ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন এই টাইটেলটা নিয়ে আলাপ করতে চাই। তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়টা বেসিক্যালি বায়োলজির অংশ, এবং এই যে তিনটা শব্দ এখানে বলা হয়েছে, ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছেদন, এই তিনটা শব্দকে বিশ্লেষণ করা এবং এর সাথে আমাদের জীবনের বিভিন্ন প্রক্রিয়া যেগুলো হচ্ছে, যে ফিজিওলজিক্যাল প্রসেসগুলো হচ্ছে, সেগুলোর সাথে আমাদের দেহের এই প্রক্রিয়াগুলোর সাথে এগুলো কিভাবে রিলেটেড, এই জিনিসটাকে বুঝতে হবে এবং এই জিনিসটা নিয়েই হচ্ছে পড়াশোনা এই অধ্যায়। আর বিজ্ঞান বইয়ের যতগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে আসলে তিনটা ভাগে ভাগ করা যাবে। একটা ফিজিক্সের অর্থাৎ পদার্থ বিজ্ঞানের, একটা কেমিস্ট্রির বা রসায়ন বিজ্ঞানের, আর একটা হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞানের অংশ। সেই হিসাবে এটা এক্স্যাক্টলি বায়োলজির অংশ। ব্যাপন, প্রচ্ছেদন, অভিস্রবণ মানে লিভিং থিংসে বা জীবীয় পদার্থগুলোর মধ্যে, জড় পদার্থের মধ্যে হতে পারে, এই যে এই শব্দটা ইমবাইবিশন, পদার্থের মধ্যে যে ঘটনাটা ঘটে, এগুলো নিয়ে আমরা আলাপ করব এই চ্যাপ্টারটাতে। সো অধ্যায়ের নাম এবং ইংরেজিগুলো একটু মনে রাখতে হবে। ব্যাপন মানে হচ্ছে ডিফিউশন, অভিস্রবণ বা অসমোসিস, আরেকটা হচ্ছে প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশন। সহজ কথা হচ্ছে উদ্ভিদের দেহে অথবা জীব দেহে যতগুলা শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে, সেগুলো যে প্রসেসে চলে সেগুলো হচ্ছে এরকম। যেমন আমি যদি বলি, আমাদের দেহে আমরা কি করছি, প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড দিচ্ছি। এটা কি কারণে হচ্ছে বা এটা কেন হচ্ছে? কারণ শ্বসনের কারণে। আমাদের দেহে আমরা যে খাদ্যগুলা গ্রহণ করি, সেই খাদ্যগুলার সারাংশ যখন আমাদের দেহে শক্তি উৎপাদনের কাজে নিয়োজিত থাকে, তখন সেগুলাকে প্রসেসিং করার জন্য, জারণ করার জন্য অক্সিজেনের দরকার আছে, এবং সেই অক্সিজেনটা দিয়ে হচ্ছে আমাদের বডিতে শ্বসন হচ্ছে। তো শ্বসন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটা জীবদেহে ঘটে। এখন শ্বসনের জন্য যে অক্সিজেনটা দরকার, সেটা যখন আমার বডিতে আসবে বা জীবের বডিতে প্রবেশ করবে, সেটা যে প্রক্রিয়া যায়, ওটা হচ্ছে ব্যাপন। সুতরাং অনেকগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলাচল করার জন্য বা অনেকগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে মেনটেইন করার জন্য এই প্রসেসগুলো প্রয়োজন। এ কারণে একটু জানার, বোঝার, ভাবার দরকার আছে। আমি মেইন কন্টেন্ট হিসাবে 6টা অংশকে লিখেছি। একটা হচ্ছে ব্যাপন কি জিনিস এবং এর গুরুত্বটা বুঝতে হবে। এরপর অভিস্রবণ কি জিনিস, তার গুরুত্বটা বুঝতে হবে। তারপরে কিভাবে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করে, সেইটাকে একটু চিন্তা করতে হবে, যে কিভাবে পানি শোষিত হয়। একটু পরে আমরা পড়বো যে উদ্ভিদ পানি শোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ায়, আর খনিজ লবণ এটা শোষণ করে আয়ন হিসাবে। লবণের চ্যাপ্টার তোমরা যারা পড়েছে, অম্ল, ক্ষারক, লবণ, সেখানে ডেফিনেটলি এটা অবশ্যই তোমরা জানো যে লবণের দুইটা আয়ন আছে বা প্রান্ত আছে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তটাকে ক্যাটায়ন, ঋণাত্মক প্রান্তটাকে অ্যানায়ন বলে, এবং এরপরে এটা দুইটা পদ্ধতিতে শোষিত হয়। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। এটা ব্যাখ্যা করে দেবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে ইমবাইবিশন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইমবাইবিশন হচ্ছে পানি শোষণ প্রক্রিয়া, প্রচ্ছেদন পানি নির্গমন প্রক্রিয়া, আরেকটা হচ্ছে পরিবহন। দুইটা শব্দ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পরিবহন, আরেকটা হচ্ছে পরিশোষণ। দুইটা জিনিসের মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে। সো সেই দিকে যাওয়ার আগে এই জিনিসগুলো এক্সপ্লেন করবো এই টিউটোরিয়ালটাতে। তার আগে বলে নিচ্ছি ব্যাপন কি জিনিস। এই যে ব্যাপন, এটাকে আমরা যেহেতু বলছি ডিফিউশন, এখন এই ব্যাপন, অভিস্রবণ, প্রচ্ছেদনের ক্ষেত্রে একটা কিন্তু পার্থক্য আছে। আমি যদি বলি যে এটা হচ্ছে একটা তল এবং এইখানে অনেক ঘন একটা অঞ্চল আছে, যে ঘন অঞ্চলে অনেক ঘনত্বপূর্ণ একটা এলাকা, যেখানে অণুর ঘনত্বটা বেশি, এবং এই জায়গাটাতে অণুর ঘনত্ব কম। এখন এখানে অণুর ঘনত্ব কম। আমি যদি ব্যাখ্যা করি যে কিভাবে এই ঘনত্বপূর্ণ এলাকা থেকে এই ঘনত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে আসবে, এখানে ব্যাখ্যাটা হচ্ছে অধিক ঘনত্বপূর্ণ এলাকা থেকে কম ঘনত্বপূর্ণ এলাকায় যদি ব্যাপিত হয়। এখানে ব্যাপিত শব্দটা দিয়ে আরেকটা জিনিস বলা হয়েছে, একটু ঘনত্বটার পরিমাণটাকে, আচ্ছা, এই যে ব্যাপন, এই ব্যাপন শব্দটার মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1,
এটা কোনো বাহ্যিক বাহ্যিকভাবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স দ্বারা সম্ভব না বা ইনফ্লুয়েন্স দিতে হবে না, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এই শব্দটা কিন্তু ইনক্লুড করে দিতে হবে সংজ্ঞার ক্ষেত্রে। সুতরাং ব্যাপন কাকে বলে? যে প্রক্রিয়ায় অধিক ঘনত্বপূর্ণ এলাকা থেকে কম ঘনত্বপূর্ণ এলাকায় দ্রাবক অণু স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে পরিব্যাপ্ত হবে, তার নাম হচ্ছে ব্যাপন। এবং এই যে ব্যাপন, আমি বলেছি এই ব্যাপনের মধ্যে দুইটা শব্দ বলতে হবে। নাম্বার 1 একটা হচ্ছে সমভাবে, এন্ড নাম্বার 2 আরেকটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। এই যে শব্দ দুইটা হচ্ছে এই অর্নামেন্টস, এই সংজ্ঞার অর্নামেন্টস। সুতরাং সংজ্ঞা যদি আমরা বলি, যে প্রক্রিয়ায় অধিক ঘনত্বযুক্ত এলাকা থেকে দ্রাবক অণু। এখন যদি তোমাদের মনে এই প্রশ্নটা হয়, দ্রাবক শব্দটা দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি, তাহলে বুঝতে হবে দ্রবণ। আমরা যেমন এক গ্লাস পানির মধ্যে চিনি, খুবই কমন একটা এক্সাম্পল আমরা দেই। এক গ্লাস পানির মধ্যে যদি আমরা 1 চামচ চিনি বা 2 টেবিল স্পুন সুগার যদি আমরা দিয়ে একটু মিশিয়ে ফেলি, এটা যেমন মিশে যাবে, মিশে গেলে এটা একটা দ্রবণ হইল। তো এই দ্রবণটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে চিনি। পানিটা হচ্ছে দ্রাবক আর চিনিটা হচ্ছে দ্রব, কারণ চিনিটা পানিতে দ্রবীভূত হচ্ছে, অর্থাৎ মিশে যাচ্ছে। এই মিশে যাওয়ার ফলে যে সলিউশন বা দ্রবণটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা নাম দিই শরবত, কারণ সেখানে আরেকটু করে হালকা করে আমরা সাইট্রিক অ্যাসিড দিয়ে দিতে পারি, মানে লেবুর রস দিয়ে দিতে পারি। সো তখন এটা আরেকটু টেস্টি হবে। তো সেখানে 3টা জিনিস থাকবে, পানি থাকবে, লেবুর রস থাকবে, চিনি থাকবে। সো এই যে মিক্সিংটা, এটার নামই হচ্ছে দ্রবণ। এবং দ্রবণের মধ্যে দুইটা জিনিস থাকতেছে, একটা হচ্ছে দ্রাবক আর একটা হচ্ছে দ্রব। সুতরাং এই যে ব্যাপন, এই প্রক্রিয়ায় অধিক ঘনত্বযুক্ত এলাকা থেকে কম ঘনত্বযুক্ত এলাকায় দ্রাবক অণু স্বতঃস্ফূর্তভাবে এবং সমভাবে পরিব্যাপ্ত হবে, অর্থাৎ ছড়িয়ে পড়বে। সো এই হচ্ছে ব্যাপন। এবং ব্যাপন কিন্তু কিছু স্পেসিফিক জিনিসের উপরে নির্ভর করে। এখানে একটা কথা মনে রাখতে হবে, তাপমাত্রা, চাপ, এগুলো একটা ফ্যাক্টর। কিরকম ভাবে ফ্যাক্টর? যেমন ব্যাপন বলতে বোঝায়, ঘরে যদি এখন সামার সিজনে যদি কাঁঠাল নিয়ে আসা হয়, একটা ভালো পাকা কাঁঠাল, এবং ঘরে আনা যায়, এবং সেটা কিন্তু বাইরে থেকে বা অন্য রুম থেকে খুব টের পাওয়া যায় যে একটা কাঁঠাল আছে ঘরে। বা এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কাচ্চি বিরিয়ানি রান্না যদি করে, আমার ফেভারিট ফুড, ওটা যদি রান্না করা হয় কোনো জায়গায়, তাহলে এটার একটা ঘ্রাণ চলে আসে। এখন আমরা যে ঘ্রাণ পাই, নাক দিয়ে পাই, তো আমরা যেই জায়গাটাতে থাকতেছি, এইটা কিন্তু একটা বাতাস বা বায়ুমণ্ডল। সুতরাং ওই কাচ্চি বিরিয়ানির অণুগুলা বা কাঁঠালের গন্ধযুক্ত অণুগুলা, সেটা কিন্তু ছড়িয়ে পড়তেছে বাতাসে। এবং এই বাতাসে ছড়িয়ে পড়ার পরে যখন মানুষের নাকে, অর্থাৎ এখানে একটা নার্ভ আছে, স্নায়ু আছে, এই যে অলফ্যাক্টরি স্নায়ু, এটা অবশ্য অনেক পরের পড়া, তোমরা একটু জাস্ট জেনে রাখো, আমরা ঘ্রাণ নিয়ে টের পাই যে এটা কাঁঠাল না বিরিয়ানি না এটা কলা না এটা অন্য কিছু। সো এই যে ঘ্রাণগুলা, এই ঘ্রাণগুলা মানুষের একটা সেন্স। সুতরাং যে প্রক্রিয়ায় এই অণুগুলা ছড়িয়ে পড়ছে, এটার নাম হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। সুতরাং ডিফিউশনের ক্ষেত্রে 4টা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে রাখতে হবে, যে 4টা ফ্যাক্টর দিয়ে এই ব্যাপনটা প্রভাবিত হয়। নাম্বার 1 সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা, যে জায়গাটার তাপমাত্রা, সেই তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে ব্যাপনের হার বেড়ে যাবে। যে জায়গাটার পরিবেশের বা বায়ুমণ্ডলের চাপ যদি বেড়ে যায়, তাহলে মনে রাখতে হবে ব্যাপনের হার কমে যাবে। এরপরে যেই মাধ্যমের অণু থেকে ছড়াচ্ছে, সেই মাধ্যমের ঘনত্ব যদি বেড়ে যায়, মানে যে মাধ্যমটাতে, অর্থাৎ বায়ু অথবা তরল, যেটাই হোক, তরল মাধ্যমে ব্যাপন হইতে পারে, বায়বীয় মাধ্যমেও ব্যাপন তো মাস্ট হইতে পারে। এই মাধ্যমে ব্যাপন হলে সে যে ছড়িয়ে যাচ্ছে, ওই মাধ্যমটার ঘনত্ব যদি বেশি হয়, তাহলে ব্যাপনের হার কমে যাবে। এবং যে জিনিসটা ছড়াচ্ছে, ওই অণুর ঘনত্ব যদি বেশি হয়, তাহলে ব্যাপনের হার বেড়ে যাবে। এই 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা ব্যাপনকে প্রভাবিত করতে পারে। নাম্বার 1 তাপমাত্রা, নাম্বার 2 বায়ুমণ্ডলের চাপ, নাম্বার 3 মাধ্যমের ঘনত্ব, নাম্বার 4 অণুর ঘনত্ব। এই 4টা জিনিস নিয়ে ব্যাপন প্রভাবিত হয়, এবং একটা বাড়লে আরেকটা
কমে বা বাড়ে, এটা একটা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্কের সাথে তুলনা করা যাবে। সো এই হচ্ছে ব্যাপন। এখন প্রশ্ন হচ্ছে ব্যাপনের তাহলে গুরুত্বটা কি? ব্যাপনের গুরুত্বটা হচ্ছে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ব্যাপনের গুরুত্বটা। যেমন আমি যদি একটু সিম্পল একটা এক্সাম্পল দিই, একটু আগে আমি বলেছি যে মানুষ হচ্ছে পরিবেশ থেকে বা জীব পরিবেশ থেকে অক্সিজেন নেয়। এখন অক্সিজেন নেয় কি দিয়ে? নাক দিয়ে নেয়। সো নস্ট্রিলস বা নাসা ছিদ্র দিয়ে যখন এইটা আমাদের শ্বাসনালী হয়ে ব্রঙ্কাস হয়ে ফুসফুসের ভিতরে যায়, তখন ফুসফুসের ভিতরের যে অ্যালভিউলাস থাকে, সেই অ্যালভিউলাসে রক্তের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে প্রক্রিয়ায় এই পরিবর্তনটা বা আদান প্রদানটা হয়, তার নাম হচ্ছে ব্যাপন। অর্থাৎ ব্যাপন হয় বলেই আমাদের ফুসফুসের ভিতরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কিন্তু একটা এক্সচেঞ্জ বা বিনিময় হচ্ছে, এবং এটা প্রতিনিয়ত হচ্ছে আমাদের দেহে, এবং আমরা বেঁচে আছি। ইভেন আমাদের কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়াগুলো থাকে, সেই মাইটোকন্ড্রিয়া যখন শক্তি জারিত হয়, উৎপন্ন হওয়ার জন্য জারিত হয়, গ্লুকোজ এবং বিভিন্ন ধরনের পদার্থগুলো জারিত হয়, সেই জারণ প্রক্রিয়া যে অক্সিজেন দরকার, সেইটাও প্রবেশ করছে ব্যাপন প্রক্রিয়া। কারণ যে জায়গা থেকে প্রবেশ করবে সেটা হচ্ছে অধিক ঘনত্বপূর্ণ এলাকা, এবং বাইরে হচ্ছে কম ঘনত্বপূর্ণ এলাকা। যেমন বাইরে এখন এই মুহূর্তে পরিবেশে যে পরিমাণ অক্সিজেন, তার চেয়ে আমার বডির ভিতরে অক্সিজেনের পরিমাণটা কম, এবং এটা ঢুকে গেছে। এবং এই যে প্রক্রিয়া যাচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনের ঘনত্বটার ক্ষেত্রে দুই জায়গায় ভ্যারিয়েশনটাই প্রুফ করে যে এক কম ঘনত্বপূর্ণ এলাকা থেকে অধিক ঘনত্বযুক্ত এলাকা থেকে কম ঘনত্বযুক্ত এলাকায় ব্যাপিত হবে। এটাই হচ্ছে ব্যাপন। তোমাদের বেশ সুন্দর করে ব্যাপনের গুরুত্বটা লিখে দেওয়া আছে, একটু পড়ে নিবা, এবং পরীক্ষায় যদি এটা আসে, এটাকে আরেকটু এক্সটেন্ডেড ওয়েতে, আরেকটু লম্বা করে এবং আরো কিছু ইনফরমেশন দিয়ে সেখানে অ্যাড করে দিতে হবে। এরপরের টপিকটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণটা কি জিনিস? অভিস্রবণটা বুঝতে গেলে মনে রাখতে হবে যে এটা যদি ব্যাপন হয়, আমি ধরলাম যে এটা হচ্ছে অভিস্রবণ, এবং মাঝখানে একটা পর্দা থাকবে, পর্দা। এই পর্দাটার নাম হচ্ছে, এই পর্দাটাকে কি কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে ঝিল্লি। এটাকে ঝিল্লি বলা যায়, এছাড়া পর্দাও বলা যায়, এবং ইংরেজিতে এটাকে বলা হয় মেমব্রেন। মেমব্রেন বা লেয়ার্স। লেয়ার্স অবশ্য একটা স্তর, কিন্তু এটা মেমব্রেন বলা যাবে, ঝিল্লি বলা যাবে। এটা একটু বাঁকা হয়ে গেছে না? এবং এটা হচ্ছে কি ঝিল্লি, পর্দা বা মেমব্রেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি সোজা করে দাগ দেওয়ার ক্ষেত্রে একটা বাধা, জানি না এটা কিরকম সোজা হয়েছে কিনা। ওকে, লেটস সি। এখন এই ঝিল্লি বা পর্দা বা মেমব্রেন, এই জিনিসটা এরকম একটা ঝিল্লি দিয়ে পৃথক করা থাকবে দুইটা জিনিস। সেটা হচ্ছে কি, মনে করো যে এটাও হচ্ছে পানি, হ্যাঁ, এবং এটাও হচ্ছে পানি, দুইটাই পানি, এবং দুইটার উপরেই একই ধরনের বায়ুমণ্ডলীয় চাপ আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটা যদি পানি হয়, এই দুইটা যদি পানি হয় এবং এদের ভিতরে যদি চিনি দেওয়া হয়, চিনি দেওয়া হয়, এবং আমি বললাম এখানে চিনি আছে 5 গ্রাম এবং এটাতে চিনি আছে 2 গ্রাম। ধরো এটা হচ্ছে 100 ml ওয়াটার এবং হচ্ছে 5 গ্রাম চিনি। এখানে হচ্ছে 100 ml ওয়াটার, সেটা ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে 20 গ্রাম সুগার। এখন এই পরিমাণ দ্রবণ দেখে বা এই ঘনত্ব দেখে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারছি যে এইটার যে ঘনত্ব, তার তুলনায় এইটার ঘনত্বটা বেশি। কারণ একই আয়তনের পানিতে এইখানে হচ্ছে 5 গ্রাম চিনি, এখানে হচ্ছে 20 গ্রাম চিনি। তাহলে কোনটার ঘনত্ব বেশি? এইটার ঘনত্ব বেশি। এইরকম একটা দ্রবণ যদি এইরকম একটা পর্দা দিয়ে পৃথক করা থাকে, এখন কি পর্দা দিয়ে পৃথক করা থাকবে সেটা বুঝতে গেলে বুঝতে হবে পর্দা আসলে হয় 3 ধরনের। একটা হচ্ছে ভেদ্য পর্দা বা
ভেদ্য ঝিল্লি, এরপরে হচ্ছে একটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা, এবং আরেকটা হচ্ছে অভেদ্য পর্দা। এই জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে। বৈষম্যভেদ্য, অভেদ্য। অভেদ্য পর্দাগুলো যেমন হয় যদি পলিথিন দিয়ে পর্দা তৈরি করা হয় বা কিউটিন দিয়ে যদি তৈরি করা হয়, তাহলে অভেদ্য পর্দার উদাহরণ হচ্ছে পলিথিন নির্মিত অথবা কিউটিন নির্মিত। ভেদ্য পর্দা, এখন ভেদ্য পর্দার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন প্লাজমা মেমব্রেন যেটা সেল মেমব্রেন, অর্থাৎ সেল মেমব্রেন বলতে বোঝায় কোষের বাইরে যে আবরণটা থাকে, যে কোনো সজীব কোষের বাইরে যে আবরণটা থাকে তার নাম হচ্ছে কোষ ঝিল্লি, যেটার ইংরেজি হচ্ছে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এই মেমব্রেনের যে গাঠনিক যে বৈশিষ্ট্যগুলো বা যে গঠনগত উপাদান, তার মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন এই জাতীয় জিনিসগুলো থাকে, এবং এই নির্মিত যে কোষ ঝিল্লি সেগুলো হচ্ছে বৈষম্যভেদ্য পর্দার উদাহরণ। তো ভেদ্য পর্দা কাকে বলে? ভেদ্য পর্দা হচ্ছে যে সকল পর্দার ভিতর দিয়ে সহজেই দ্রাবক অণু এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে। আর অভেদ্য পর্দা হচ্ছে যেটার ভিতর দিয়ে কখনোই কোনো দ্রাবক অণু যেতে পারবে না। আর বৈষম্যভেদ্য মানে হচ্ছে দুইটার মাঝখানে খুব কম পরিমাণে যায়, এইরকম একটা পর্দা হচ্ছে এইটা। এইটা যদি বৈষম্য ভেদ্য পর্দা হয়, তাহলে যে প্রক্রিয়ায় কম ঘনত্বযুক্ত এলাকা থেকে, এটা মনে রাখতে হবে প্লিজ, এটা হচ্ছে কম ঘন, এটা হচ্ছে বেশি ঘন। কম ঘনত্বযুক্ত এলাকা থেকে বেশি ঘনত্বযুক্ত এলাকার দিকে, এটা কিন্তু উল্টা, ব্যাপনের উল্টা। ব্যাপনে কিন্তু বেশি থেকে কমের দিকে আসতেছে, কিন্তু এইখানে কিন্তু কম থেকে বেশির দিকে যাচ্ছে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অভিস্রবণ। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে অভিস্রবণ। তাহলে অভিস্রবণ কাকে বলে? অভিস্রবণের সংজ্ঞাটা হচ্ছে যে প্রক্রিয়ায় দ্রাবক অণু, বা এভাবে শুরু করা যায় যে একই তাপমাত্রা ও চাপে দুটি একই দ্রাবক বিশিষ্ট, দ্রাবক পানি, পানি ঠিক আছে, একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে পৃথক করে রাখলে যে প্রক্রিয়ায় কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে দ্রাবক অণু ব্যাপিত হবে তাকে বলা হয় অভিস্রবণ। তাহলে সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি। একই তাপমাত্রা ও চাপে একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দিয়ে পৃথক করে রাখলে যে প্রক্রিয়ায় কম ঘনত্বযুক্ত এলাকা থেকে বেশি ঘনত্বযুক্ত এলাকার দিকে দ্রাবক অণু ব্যাপিত হবে তাকে বলা হয় অভিস্রবণ। তার মানে এটা বৈষম্যভেদ্য ঝিল্লি হইতে হবে, ডেফিনেটলি দুইটার ঘনত্ব ডিফারেন্ট হইতে হবে। ডিফারেন্ট না হইলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক অণু ব্যাপিত হবে না। অর্থাৎ দুইটার ঘনত্ব যদি সেম হয় তাহলে এখানে কোনো ধরনের চেঞ্জেস হবে না। সুতরাং অভিস্রবণ বা অসমোসিস হওয়ার জন্য দুইটাকে ডিফারেন্ট হইতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, অভিস্রবণ কিন্তু দুই ধরনের হয়। অভিস্রবণ এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অন্ত অভিস্রবণ, আরেকটা হচ্ছে বহি অভিস্রবণ। এখন অন্ত আর বহি অভিস্রবণ বিষয়টা কি? অন্ত অভিস্রবণ মানে হচ্ছে এন্ডোসমোসিস, অর্থাৎ ভিতরের দিকে প্রবেশ করবে, আর বহি অভিস্রবণ মানে হচ্ছে এক্সোসমোসিস, মানে বাইরের দিকে প্রবেশ করবে। এখন ঘটনাটাকে কিভাবে ভিতরে বাইরে বোঝা যাবে? যেমন বই একটা খুব সিম্পল একটা এক্সাম্পল দেওয়া আছে। কিসমিসের কথা আমরা জানি, আঙ্গুরের ব্যাপারে আমরা জানি, মানে গ্রেপস। সো কিসমিসকে যদি, বা পিং পং বল যেগুলো আছে সেগুলো তোমরা যারা খেলো, ওই পিং পং বলকে পানির ভিতরে দিয়ে দিলে অনেকক্ষণ রাখার পরে যেন ফুলে ফেপে ওঠে। সুতরাং ওই জায়গাটাতে কি ঘটলো? পানি কিন্তু ভিতরে প্রবেশ করলো, এবং পিং পং বলের বাইরে একটা লেয়ার ছিল, সে লেয়ারটা বৈষম্যভেদ্য ঝিল্লির মতো আচরণ করেছে বলে ওই পানি প্রবেশ করেছে ভিতরে, এবং পানি যখন প্রবেশ করলো পিং পং বলটা ফুলে গেল, এবং এই ঘটনাটার নাম হচ্ছে অন্ত অভিস্রবণ।
আর যদি আঙ্গুরকে প্রচন্ড রোদে শুকানো হয় তাহলে সেটা অনেকক্ষণ পরে শুকিয়ে ভিতরের পানিগুলো বের হয়ে গিয়ে সেটা কিশমিশের মতো শ্রিঙ্ক হয়ে যাবে, মানে চুপসে যাবে, চুপসে সেটা কিশমিশে পরিণত হবে পরে যদি এটাতে আবার সুগার মেশানো হয়। তো এই যে ঘটনাটা, এটার নাম হচ্ছে বহিঃঅভিস্রবণ, অর্থাৎ পানি বের হয়ে গেছে। আর পিং পং বলের ক্ষেত্রে পানি ভেতরে প্রবেশ করছে। সো দ্যাট ইজ এন্ডোসমোসিস এন্ড দিস ইজ এক্সোসমোসিস। সুতরাং এক্সোসমোসিস আর এন্ডোসমোসিসের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখতে হবে, এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে। এই দুইটা টার্ম তোমরা ক্লাস 8 এ একটু মনে রাখবা, দয়া করে মনে রাখবা। একটা হচ্ছে এন্ডো মানে হচ্ছে ইনার, আরেকটা হচ্ছে এক্সো দ্যাট মিন্স আউটার। তার মানে হচ্ছে ইনার মানে হচ্ছে ভেতরের দিকে, এক্সো মানে হচ্ছে বাইরের দিকে। সো অসমোসিস মানে যেহেতু অভিস্রবণ, তাহলে অন্ত অভিস্রবণ মানে হচ্ছে এন্ডোসমোসিস, পানি ভেতরে প্রবেশ করবে, পিং পং বল বড় হবে। আর এক্সোসমোসিস মানে হচ্ছে আউটারে, মানে বাইরে চলে যাবে, অর্থাৎ আঙ্গুর কিশমিশে পরিণত হবে। সো এই হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণের গুরুত্ব লেখা আছে তোমাদের বইয়ের মধ্যে। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিভাবে পানি এবং খনিজ লবণ শোষিত হয় গাছের বডিতে। এটাকে একটু সুন্দর করে ব্যাখ্যা করা দরকার আছে বইয়ের মধ্যে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষা যদি আসে তাহলে এই প্রশ্নটা অনেকবার আসবে যে কিভাবে গাছের বডিতে পানি এবং খনিজ লবণ শোষিত হয়। এটা একটু মনে রাখতে হবে, উদ্ভিদের দেহে পানি শোষিত হয় অভিস্রবণ প্রক্রিয়ায়, এটা মাস্ট মনে রাখতে হবে। আর খনিজ লবণ শোষণ, খনিজ লবণ যে প্রক্রিয়ায় শোষিত হয় সেটার নাম হচ্ছে, দুই ধরনের শোষণ, একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে সক্রিয় হচ্ছে অ্যাক্টিভ, নিষ্ক্রিয় হচ্ছে প্যাসিভ। সুতরাং অ্যাক্টিভ অ্যাবজর্পশন, শোষণ, আর প্যাসিভ অ্যাবজর্পশন, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের দেহে খনিজ লবণ শোষিত হয়। এখন এটা যেহেতু হচ্ছে গিয়ে পানি, তো পানি কিভাবে শোষিত হয় এটা মাথায় রাখতে হবে। যদি আমি বলি যে এটা একটা বৃক্ষ এবং বৃক্ষের মূল, তো এখন এটা হচ্ছে মাটির লেয়ার। এখন এখানে ধরো গাছের পাতা আছে এবং এই গাছের পাতার মধ্য দিয়ে অনেক পাতা, এবং এখানে অনেক পরিমাণে পাতা আছে এবং পাতার মধ্যে অনেক প্লাস্টিক থাকে। তোমরা জানো পাতার হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, যে ক্লোরোপ্লাস্টে পানি শোষিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, পানি তো এই প্রক্রিয়ায় গাছের বডিতে যাবে নাকি? এই প্রক্রিয়ায় তো গাছের বডিতে যাবে, অর্থাৎ নিচের থেকে উপরের দিকে যাবে। এখন এই যাওয়ার ক্ষেত্রে একটা টিস্যু কাজ করে, টিস্যুটার নাম মনে রাখতে হবে। এখানে দুইটা টিস্যুর নাম মনে রাখতে হবে। প্রথম টিস্যুটা হচ্ছে জাইলেম এবং দ্বিতীয় টিস্যুটার নাম হচ্ছে ফ্লোয়েম। আমার মনে হয় এটাও তোমরা জানো। তার আগে একটু বলে নিচ্ছি টিস্যু কাকে বলে। টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ যদি একসাথে হয়ে একটা নির্দিষ্ট কাজ করে। তোমরা যারা গ্রুপ ওয়ার্ক করো, অর্থাৎ স্কুলের টিচাররা যদি কোনো একটা কাজ দেয়, তোমরা যখন 4-5 জন মিলে একটা নির্দিষ্ট কাজ করো, বা একটা প্রজেক্ট ডিজাইন করতে দেওয়া হলো বা কোনো একটা প্রজেক্ট করতে দেওয়া হলো, সে তখন তোমরা 4-5 জন, 10 জন, 12 জন, 15 জন মিলে কিন্তু একটা কাজকে সাকসেসফুল করার জন্য চেষ্টা করো। ওই তোমাদের যেরকম একটা গ্রুপ হয়, ঠিক এরকম জীবের দেহ কোষের এরকম একটা গ্রুপ আছে। এই গ্রুপটা একটা কাজ করে বা একাধিক কাজও করতে পারে। ওই গ্রুপটার নাম হচ্ছে টিস্যু। তো উদ্ভিদের দেহে এরকম একটা টিস্যু হচ্ছে, একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। তো জাইলেম কি করে? জাইলেম হচ্ছে এই যে মাটির নিচ থেকে যে পানিগুলো গাছের শিকড় দ্বারা শোষিত হবে, সেটা একেবারে পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া তার দায়িত্ব। জাইলেম এই কাজটা করে। আর ফ্লোয়েম যে কাজটা করে, গাছের পাতায় তো খাদ্য তৈরি হয়,
সেই খাদ্য তো আমরা খাই। যেমন একটা আতা ফল গাছে আতা হবে, বা একটা আনারস গাছে আনারস হবে, বা একটা তাল গাছে তাল হবে। তো তাল গাছে তাল হওয়ার পরও গাছটার বেঁচে থাকতে কিন্তু গাছের নিজের খাদ্যের প্রয়োজন আছে। ওই খাদ্য গাছ নিজেই প্রস্তুত করে এবং আমাদের জন্য দিচ্ছে, এবং গাছ নিজের প্রস্তুতকৃত খাদ্যের কিছু অংশ নিজের জন্য রাখে। ওই রাখা খাদ্যটা, খাদ্য রসটা ফ্লোয়েম টিস্যু দিয়ে গাছের বডিতে প্রবাহিত হবে, এবং তখন গাছও সুস্থ থাকবে। যেমন আমাদের পৃথিবীতে, আমি জানি, বিশ্বাস করি, যেটা আমাদের পৃথিবীতে দুই ধরনের লোক বাস করে। এক ধরনের মানুষ বা এক ধরনের লিভিং কিংডম হচ্ছে যারা শুধু নিজের জন্য বাঁচে। আরেক ধরনের মানুষ বা আরেক ধরনের লিভিং কিংডম থাকে যারা হচ্ছে অন্যের জন্য বাঁচে। নিজে তো বাঁচেই, অন্যের জন্য বাঁচে। এখন যে মানুষটা অন্যের জন্য বাঁচে, অন্যের কাজগুলোকে করার জন্য বাঁচে, সে অন্যের কাজগুলো করার সাথে সাথে কি নিজের জন্য কাজগুলো করছে না? করছে। সুতরাং গাছ যেটা করে, গাছ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রাণী, অর্থাৎ সে অন্যের জন্য বাঁচে, নিজের জন্য বাঁচে। সো গাছ যদি না থাকতো আমরাই থাকতাম না। সো গাছ আছে বলে আমরা আছি। সুতরাং গাছ আমাদের জন্য খাদ্য দিচ্ছে একদিকে, আবার ওই তৈরিকৃত খাদ্যের কিছু অংশ রাখতেছে নিজের জন্য। ওই নিজের জন্য খাদ্যটা পরিবাহিত হয় এই ফ্লোয়েম দিয়ে। সো জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে একটা বিষয়, মনে রাখতে হবে এই জিনিসটা। জাইলেম আর ফ্লোয়েম টিস্যু, এই দুইটা টিস্যুকে বলা হয় পরিবহন টিস্যু। এটা মনে রাখবা, এইটার নাম হচ্ছে পরিবহন টিস্যু। আরেকটু উপরে যখন যাবা তখন তোমরা নতুন একটা শব্দ পাবা, এটার নাম হচ্ছে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল মানেই হচ্ছে এটা একটা বান্ডেলের মতো। তো এখন ঘটনাটা কি হয়, এই যে গাছের শিকড়, এই শিকড়ের একদম শেষের দিকে যদি কোষীয় অনবীক্ষণিক দৃষ্টি দিয়ে দেখা হয়, তাহলে একদম লাস্টে যে জিনিসটা থাকবে তার নাম হচ্ছে মূল স্ত্রাণ। এবং মূল স্ত্রাণ দিয়ে মূল রোম হয়ে খাদ্য জাইলেম পর্যন্ত পৌঁছানোর জন্য অনেকগুলা স্টেপ পার দিতে হয়, এবং সেই স্টেপগুলো পার হয়েই কিন্তু উদ্ভিদের একদম পাতা পর্যন্ত। এখন চিন্তা করো, একটা গাছ হচ্ছে ধরো 50 ফিট লম্বা বা 30 ফিট লম্বা। এই 30 ফিট লম্বা গাছের একদম পাতা একেবারে উপরে যে টিস্যুটা আছে বা কোষটা আছে, তারও কিন্তু পানির দরকার। তো গাছের শিকড় 30 ফিট নিচে মাটি থেকে পানিটাকে এই উপর পর্যন্ত পাঠানোর জন্য একটা ঊর্ধ্বমুখী পরিবহনের প্রয়োজন হয়, যে ঊর্ধ্বমুখী পরিবহনটা দেয় হচ্ছে জাইলেম। এই কারণে এই জাইলেমের পরিবহনটা হচ্ছে ঊর্ধ্বমুখী। আমি এটা নিয়ে ব্যাখ্যা করছি। এরপরে হচ্ছে ফ্লোয়েমের পরিবহনটা হচ্ছে নিম্নমুখী, এটা মাথায় রাখতে হবে। আর পরিশোষণের ক্ষেত্রে, উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফার্স্টে হচ্ছে এইটা উদ্ভিদের মূল রোম দিয়ে মূল ত্বক, গাছের একটা মূল ত্বক থাকে, মূল ত্বক থেকে এটা কর্টেক্স। এই শব্দটা অবশ্য তোমাদের বইয়ে খুব ভালোভাবে পরিচয় করানো নাই, বাট তারপরে বলে দিচ্ছি। কর্টেক্স থেকে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস থেকে এইটা জাইলেম, এবং জাইলেম থেকে সারা দেহে পরিবাহিত হয়। এবং এই পরিবহনটা হচ্ছে উদ্ভিদের পানি পরিবহনের প্যাথওয়ে। এবং পানি যে প্রক্রিয়া পরিবাহিত হয় এটার নাম হচ্ছে অভিস্রবণ। কিন্তু আমি বলেছি খনিজ লবণ যখন পরিশোষিত হয়। এবার একটা ছোট্ট এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যেমন একটা লবণের নাম আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, খুব পরিচিত লবণ সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণ। এখন সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম আয়নটা হচ্ছে পজিটিভ, ক্লোরাইড আয়নটা হচ্ছে নেগেটিভ, রাইট? এখন এই ক্যাটায়নটা ডিরেক্টলি উদ্ভিদের দেহে শোষিত হয়, যে প্রক্রিয়াটার নাম হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। কিন্তু এই যে অ্যানায়নটা আছে, তোমরা তো নিশ্চয়ই ক্যাটায়ন অ্যানায়ন চিনো। পজিটিভ আয়ন বা ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন, এবং ঋণাত্মক আয়নকে বলা হয় অ্যানায়ন। এই অ্যানায়নটা শোষিত হবে সক্রিয় পরিশোষণে। অর্থাৎ সক্রিয় পরিশোষণ মানে হইল যে প্রক্রিয়ায় উদ্ভিদ পরিশোষণ করার সময় বিপাকীয় শক্তির প্রয়োজন হয়,
সেইটা হচ্ছে পরিশোষণ। এবং এখানে কিছু ইলেকট্রন বাহক এবং জারণ বিজারণের ঘটনা ঘটে সক্রিয় পরিশোষণে। নিষ্ক্রিয় পরিশোষণে যখন ক্যাটায়ন শোষিত হয়, অর্থাৎ মানে কৈশিক নালী থেকে অর্থাৎ মাটির অণু থেকে যখন উদ্ভিদের স্কিন দিয়ে, উদ্ভিদের তো ত্বক আছে, ত্বক দিয়ে যখন প্রবেশ করে, তখন কোনো ধরনের বিপাকীয় শক্তির দরকার হয় না, সেটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। আর সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, যেটা অ্যানায়নের সাহায্যে অ্যানায়নকে সে রিসিভ করে। এখন পরের বিষয়টা হচ্ছে যে এই যে পরিশোষণ আর পরিবহন শব্দ দুটাকে মাথায় রাখতে হবে। নিষ্ক্রিয় সক্রিয় পরিশোষণ, আর পানি পরিশোষণ করে হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। সো মাটির ভিতরে হচ্ছে গিয়ে যে পরিমাণ পানি থাকে তার চেয়ে উদ্ভিদের দেহে কিন্তু বেশি পরিমাণে পানি আছে, কিন্তু তারপরও সেটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ রিসিভ করবে, অর্থাৎ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, এবং যাওয়ার পরে সেটা যখন উদ্ভিদের জাইলেম টিস্যুতে পৌঁছাবে, সে জাইলেম টিস্যুটা উদ্ভিদেরকে একদম উপরে যেখানে পানির দরকার সেখানে পানিটা পৌঁছায় দিবে। এখন আমরা যারা বাসায় গার্ডেনিং করি, তোমরা যারা প্রত্যেকে বাসায় একটু করে গাছ লাগানোর সুযোগ থাকে বা আছে, তারা যেমন অনেকেই গাছ লাগাও বা অনেকেই সুযোগের অভাবে লাগাতে পারছো না, তারা একটু দয়া করে বাসায় গাছ লাগাবে, এবং হচ্ছে গাছ থাকা, সবুজ থাকা একটা নিদর্শন, একটা জীবনের নিদর্শন। সো গ্রিন এই জিনিসটা থাকা উচিত। তো তোমাদের বাসায় কোনো সুযোগ সুবিধা থাকলে সেটা ছাদের উপরে, বারান্দায় বা অন্য কোনো জায়গায় যেখানেই সম্ভব হয় একটা গাছ লাগানোর দরকার আছে। সো সেই গাছ আমরা যখন লাগাই তখন পরিচর্যা করার জন্য আমাদের পানি দিতে হয়। তোমরা পানি দিই, সার দিই, মাটিটাকে একটু আমরা কি করি, আলগা করে দেই, তারপর হচ্ছে বাঁকা হয়ে গেলে আমরা এটাকে সোজা করে দেওয়ার চেষ্টা করি। দেয়ার আর লট অফ থিং। এটা তোমরা ক্লাস 8 এর যারা দেখছো তারা ক্লাস 9 এ যখন যাবা তখন তোমরা পড়বা উদ্ভিদের কিন্তু এই জায়গায় উত্তেজনা গ্রহণ করার একটা জায়গা থাকে, যেটাকে আমরা বলি ট্রপিজম এবং ইন্ডাকশন, ফটোপিরিয়ডিক ইন্ডাকশন। এখানে চলন বলে একটা বিষয় আছে, সামগ্রিক চলন, বক্র চলন, দেয়ার আর লট অফ থিংস, পরে পড়তে হবে। সুতরাং একটু গাছ লাগানোর চেষ্টা করবা। এরপরে ইমবাইবিশনটা কাকে বলে? ইমবাইবিশন মানে হচ্ছে, এখানে একটা সংজ্ঞায় বলা হয়েছে কলয়েড জাতীয় শুষ্ক বা আধা শুষ্ক। এখন কলয়েড কি জিনিস? কলয়েড হচ্ছে একটা জিলেটিন হচ্ছে একটা কলয়েড পদার্থ, শুষ্ক পদার্থ। যেমন টিস্যু একটা শুষ্ক পদার্থ, টিস্যুর মধ্যে একটু পানিটা দিলে মানে দেখবো একেবারে পুরো টিস্যুটাই ভিজে যাবে একটু খালি যদি রেখে দাও, কারণ এরা হচ্ছে পানি শোষণ করে। হাইড্রোফিলিক শব্দটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রো মানে হচ্ছে পানি, আর ফিলিক মানে হচ্ছে অ্যাট্রাকশন। সুতরাং এই হাইড্রোফিলিক পদার্থগুলা হচ্ছে পানি গ্রাসী, অর্থাৎ এরা হচ্ছে পানি গ্রহণ করবে। কারা পানি গ্রহণ করবে? কলয়েড জাতীয় পদার্থগুলো। সুতরাং যে প্রক্রিয়ায় কলয়েড জাতীয় পদার্থগুলো পানি শোষণ করে তার নাম হচ্ছে ইমবাইবিশন। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এরপরে লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদন কাকে বলে? উদ্ভিদ যে এই যে পানি শোষণ করলো নিচ থেকে, তারপর সে বিক্রিয়া করবে, এবারে কাজ করবে, অর্থাৎ সালোক সংশ্লেষণ হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ইন দিস প্ল্যানেট, যে উই আর অ্যাকচুয়ালি লিভিং ফর দ্যাট। যে এই সালোক সংশ্লেষণের পরে উদ্ভিদের যে প্রোডাকশনটা হবে, কার্বন ডাই অক্সাইড হবে এবং পানি হবে, সেই অতিরিক্ত পানিটা বাইরে বের করে দিতে হবে। এবং বাইরে বের করে দেওয়ার পদ্ধতি হচ্ছে তিনটা। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন। পত্ররন্ধ্রটা কি জিনিস? পাতার ভিতরে দুইটা রক্ষী কোষ দিয়ে একটা ছিদ্রের তৈরি হয়, সূক্ষ্ম একটা ছিদ্র, যে ছিদ্রটা দিয়ে উদ্ভিদ পানি বাষ্পাকারে বের করে দেয়, এবং এই বাষ্পাকারে বের করে দেওয়ার প্রক্রিয়াটা কি বলা হয়? প্রস্বেদন। সেই হিসাবে প্রস্বেদনটাকে তিন ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, নাম্বার 2 হচ্ছে কিউটিকুলার, মানে কিউটিকল দিয়ে হয়, এন্ড নাম্বার 3 হচ্ছে লেন্টিকুলার, এটা লেন্টিসেল দিয়ে হয়। সো লেন্টিকুলার প্রস্বেদন, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন হচ্ছে অলমোস্ট 90 to 95% প্রস্বেদন এটা দিয়ে হয়। এটা দিয়ে 2 to 3% এবং এটা দিয়েও 2 to 3% প্রস্বেদন হয়। সুতরাং প্রস্বেদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রস্বেদন হয় পত্ররন্ধ্র দিয়ে। সুতরাং প্রস্বেদন বা ট্রান্সপিরেশন কাকে বলে? যে প্রক্রিয়ায়
উদ্ভিদের গৃহীত পানির বা মানে কার্যক্রম বা শারীরবৃত্তীয় কার্যাবলী শেষ করার পরে যে অতিরিক্ত পানি উদ্ভিদ বাইরে নির্গমন করে, সেটা বাষ্পাকারে বাইরে নির্গমন করে, তাকে বলা হয় প্রস্বেদন। এবং প্রস্বেদন তিন ভাবে হইতে পারে। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, লেন্টিকুলার। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন মানে হচ্ছে পাতার নিচে দুইটা রক্ষী কোষ দিয়ে যে প্রস্বেদনটা হয় তার নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, যেটা দিয়ে ম্যাক্সিমাম প্রস্বেদনটা হয়, দ্যাট ইজ 95%, অলমোস্ট সবগুলো প্রস্বেদন এটা দিয়ে হয়। আরেকটা হচ্ছে লেন্টিসেল দিয়ে হতে পারে, আরেকটা হচ্ছে কিউটিকল দিয়ে হতে পারে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং সবার শেষে এটা বলা আছে যে কাকে বলা হয় নেসেসারি এভেল, মানে এটা শব্দটা হচ্ছে নেসেসারি এভেল। এইটা কাকে বলা হয়? নেসেসারি এভিল বলা হয় এই ট্রান্সপিরেশনকে। কেন? এই নেসেসারি এভিল মানে হচ্ছে প্রয়োজনীয় অমঙ্গল, মানে এই জিনিসটা আমার দরকার, মানে গাছের জন্য এটা দরকার, কিন্তু অতিরিক্ত হইলে সেটা গাছের মৃত্যুর কারণ হবে। কারণ এই মৃত্যুর কারণটা এই জন্য হয় কারণ অতিরিক্ত পরিমাণে পানি যদি গাছ থেকে বের হয়ে যায়, কিন্তু গাছ যদি সে পরিমাণ পানি সে মাটি থেকে নিতে না পারে, তখন আউটপুট যখন ইনপুটের চেয়ে বেশি হবে, তখন গাছের বডিতে পানি না থাকার কারণে সেলগুলো মারা যাবে, আলটিমেটলি গাছ মারা যাবে। কারণ আমাদের বডিতে একটু চিন্তা করে দেখো, আমরা কি পানি ছাড়া বাঁচতে পারবো? অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো? সম্ভব না, এটা ফিজিওলজিক্যালি সম্ভব না। সো থিওরিটিক্যালি এটা পসিবল না। এই কারণে মনে রাখতে হবে যে এই পানিটা দরকার গাছের, এবং যে প্রক্রিয়া উদ্ভিদ পানিটা রিসিভ করছে দ্যাট ইজ অভিস্রবণ আর অসমোসিস, আর যে প্রক্রিয়া পানি ছেড়ে দিচ্ছে দ্যাট ইজ ট্রান্সপিরেশন বা প্রস্বেদন। সো এটা একটু মাথায় রাখবা। আর প্রস্বেদনকে কেন নেসেসারি এভিল বলে সেটাও মনে রাখবা। এবং তোমাদের বইয়ে কিছু পরীক্ষা দেওয়া আছে, সেটা হচ্ছে এই পানি খনিজ লবণ পরিবহনের পরীক্ষা। উদ্ভিদ যে অ্যাকচুয়ালি পানি রিসিভ করে বা সেটা যে উপরের দিকে ওঠে তার একটা পরীক্ষা করা যেতে পারে। একটা স্বচ্ছ উদ্ভিদ, জলজ একটা উদ্ভিদ পাওয়া যায়, তার নাম হচ্ছে পেপিরোমিয়া উদ্ভিদ। এটা আমরাও ছোটবেলায় করেছি। পেপিরোমিয়া উদ্ভিদকে আমরা যেটা করেছি, একটা বিকারের মধ্যে রেখে বা একটা কোকের বোতলে রেখে আমরা সেখানে একটু পানি দিয়ে সেখানে একটু লাল রং দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখন এই অ্যানথ্রাসিন, এখন ওই লাল রংটা দিয়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, বা স্যাফরানিন, ওইটা লাল হয়ে গেছে এবং পেপিরোমিয়া উদ্ভিদটাকে আমরা রেখে দিছি। 5 ঘন্টা 6 ঘন্টা পরে এসে দেখছি যে পুরা পেপিরোমিয়া উদ্ভিদ লাল হয়ে গেছে। তার মানে এটা প্রমাণ করে যে ও হচ্ছে রিসিভ করে পানি। সেরকম একটা সহজ একটা এক্সাম্পল দেওয়া আছে। তোমরা এই অধ্যায়টাকে পড়ার সময় একটু ঠান্ডা মাথায় পড়বা। খাতার মধ্যে যেটা করবা, ব্যাপনের সংজ্ঞা লিখবা, গুরুত্ব লিখবা পয়েন্ট করে, অভিস্রবণের সংজ্ঞা লিখবা, গুরুত্ব লিখবা পয়েন্ট করে, প্রস্বেদনের সংজ্ঞা লিখবা, গুরুত্ব লিখবা পয়েন্ট করে। এরপরে প্রস্বেদনকে কেন নেসেসারি এভিল বলা হয় সেটা লিখবা। এরপরে পানি খনিজ লবণ শোষণের যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটাকে প্র্যাকটিস করবা। পরীক্ষার হলে আসলে সুন্দর করে যাতে এই চিত্রটাকে লেভেলিং করে দিতে পারো। লেভেলিং করা মানে হচ্ছে যেটা কোনটা কি সেটাকে বলে দেওয়া এবং একটা মার্জিন রাখা। চিত্র দিলে মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা থাকে সব সময়, সব ক্ষেত্রে। সো এটা একটু মাথায় রাখবা। এবং এই অধ্যায়টাকে ভালো মতো পড়ার জন্য আমার মনে হয় একটা টিউটোরিয়ালই এনাফ। তোমরা পুরো টিউটোরিয়ালটা দেখে থাকলে, আমি যতটুকু বলার চেষ্টা করেছি সেটা দিয়ে সম্পূর্ণ কভার হয় নাই, কিন্তু তারপরেও তোমরা যখন পড়বা একটু সিরিয়ালি পড়বা, গল্পের মতো বুঝে পড়বা। আর কোনো কিছু এই ভিডিওটা দেখার পরে কোনো কিছু বুঝতে প্রবলেম হলে এই ভিডিওর নিচে আমাকে বিনা দ্বিধায় লিখবে কোথায় প্রবলেম হয়েছে, এবং আমাদের স্কুলের ফেসবুক পেজে আমাকে লিখো। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।